সাইফুলের মুখটা থমথমে হয়ে গেল। জয়নব ধমকে বললেন, এসব কি কথা? বড় ভাইকে সম্মান করতে জানো না? আমি আর কিছু জানতে চাই না আম্মা, তোমাদের জ্বালাতেও চাই না। আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি, তোমরা থাকো তোমাদের নাতি নাতনি নিয়ে। তোমার কথা শুনে মনে হচ্ছে স্বার্থকে মেয়ে জামাই না বানাতে পেরে খুব দুঃখ পাচ্ছ, অথচ ওর একটা ফাঁকফোকর পেলে তুমিই তো সবার আগে লাফিয়ে ওঠো মা। লিভিং রুমে তর্কাতর্কি চলছে। আইরিনের এসব ভালো লাগছিল না। লাগেজ টানতে টানতে সোজা লনে এসে দাঁড়ালো ও। ঠোঁট ফুলিয়ে মুক্ত বাতাসে শ্বাস নিল কিছু পল। চোখটা জলে ভেসে গেল অমনি। গুমড়ে উঠল স্বার্থর জন্য। মানুষটা কেন ওকে ভালোবাসলো না? কেন ওকে অন্য চোখে দেখতে পারলো না? হয়তো ও ভুল পথ নিয়েছিল, কিন্তু ভালোবাসায় তো ভুল ছিল না। যেখানে তুষি একটা গণ্ড মূর্খ বস্তি থেকে উঠে এসেও সব জিতে নিল, সেখানে ছোট থেকে সবার প্রিন্সেস হয়ে শূন্য রয়ে গেল আইরিন। মেয়েটার ধ্যান ছুটল হর্নের শব্দে। অনেকক্ষণ ধরে প্যাপু আওয়াজটা বাজছে পেছনে। বিরক্ত হয়ে ফিরে চাইল আইরিন। জামিল জানালা থেকে মাথা বের করে বলল, সরুন নাকি ওপর দিয়েই চালাবো? আইরিনের মন ভালো না। অন্য সময় তুমুল ঝগড়া করতে পারত, কিন্তু আজ চুপচাপ সরে গেল একপাশে। এতেই ভ্রু দুটো বেঁকে গেল ওর। তৎক্ষণাৎ গাড়ির ইঞ্জিন অফ করে নেমে এলো জামিল। একদম সামনে এসে বলল, মিস আয়োডিন, কাঁদছেন কেন? কে মেরেছে? আইরিন হতভম্ব হয়ে বলল, মারতে যাবে কেন? তাহলে চোখ ভাসিয়ে ফেলেছেন কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই বিষণ্ণ এবং মনক্ষুণ্ণ নারী। আইরিন নাক কুঁচকে বলল, কি? এই সোজা করে বলুন। আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, এত কঠিন বাংলা বুঝি না। বাংলা ইংলিশ ছাড়ুন, আপনাকে প্রথমবার কাঁদতে দেখে আমার হজম হচ্ছে না। আইরিন ভ্রুকুসকে বলল, কেন? কেমন কুমিরের কান্না মনে হচ্ছে? আইরিন এসব বাগধারা বোঝে না। চোখ পিটপিট করে বলল, কুমিরও কাঁদে? জামিল হাসিটা চাপা দিয়ে বলল, আপনার কি হয়েছে বলা যাবে? ঢং করছেন যেন জানেন না। আমি আসলেই কিছু জানি না। স্বার্থ ভাই যে বিয়ে করেছে আপনি জানেন না? হ্যাঁ তা জানি, বিয়ে করেছে। এখন তো সারা জীবন ও কাঁদবে, তাই না? ওর জায়গায় আপনি কাঁদছেন কেন? আইরিন খিটমিট করে বলল, ফাজলামো করছেন, মজা নিচ্ছেন তাই না? ওনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আর উনি তুষিকে বিয়ে করলো। এখন আমি কাঁদবো না তো কি আপনার গলা ধরে নাচবো? সবেগে মাথা ঝাঁকালো জামিল। নোপ, নো চান্স। আপনি খুব খারাপ নাচেন, আমি আর কখনো আপনার সাথে নাচতে চাচ্ছি না। আইরিন মেজাজ খারাপ করে বলল, আচ্ছা ইল ম্যানার তো আপনি। এই আপনি নেমেছেন কেন? যান নিজের কাজে যান। সাথে মুখ ঘুরিয়ে দাঁড়ালো মেয়েটা। জামিল ফোঁস করে শ্বাস ফেলে পকেট থেকে রুমাল নিয়ে বাড়িয়ে দিল ওর সামনে। আইরিন থমথমে গলায় বলল, নো থ্যাঙ্কস, কাজল ঘেটে গেছে। মিথ্যা বলার জায়গা পান না। কাজল দিয়েছি আমি? ও দেননি? আচ্ছা থাক, বাড়িয়েছি যখন নিন। আইরিন নিল থাবা মেরে। ব্যস্ত হাতে মুছল চোখটা, আবার ফেরত দিল। জামিল বলল, নিজেকে শক্ত করুন মিস আয়োডিন। আইরিন, আচ্ছা যাই হোক, শুরুতে তো আছে। আপনি আমার কথা শুনুন। স্বার্থর জন্য দুঃখ পাবেন না, বরং আনন্দ পান ওই তেরা ঘাড়ের ছেলেটা আপনার কপালে না জোটার জন্য। সান্ত্বনা দিতে এলে ভালো করে দিন। উল্টাপাল্টা কথা বলছেন কেন? কি যে বলবো, আসলে এই মুহূর্তে আপনার জন্য আমার অনেক মায়া লাগছে। আইরিন ভেংচি কেটে বলল, মিথ্যুক। আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি। সেদিন ডান্স ফ্লোরে স্বার্থর সাথে তুষিকে নাচানোর জন্যই তো আমাকে আটকে রেখেছিলেন। ধরা পড়ায় জিভ কাটলো জামিল। মাথা চুলকে বলল, ইয়ে তাতে কি? তখন ওকে সাহায্য করেছি, এরপর আপনাকে করব। আমি তো খুব পরোপকারী মানুষ, চাই না সাহায্য। আমি আপনার শত্রু নই, বরং একদিক থেকে আমাদের অসীম মিল। মনে মনে আমরা আত্মীয়। আইরিন কপাল গুছিয়ে বলল, আত্মীয়? ইয়েস, যেমন চোরে চোরে মাসতুতো ভাই, তেমন ছ্যাঁকায় ছ্যাঁকায় ছ্যাঁকাতো ভাই। অল্প হোক বা বেশি, ছ্যাঁকা তো আমরা দুজনেই খেয়েছি, তাই আমরা আত্মীয়। আইরিন তবদা খেয়ে চেয়ে রইল। দাঁত বের করে হাসলো জামিল। ভ্রু উঁচিয়ে বলল, সুন্দর কথা বলেছি না? চাইলে দার্শনিক হতে পারতাম। আপনি কি আসলে ইঞ্জিনিয়ার? জি, কেন? এত লেম ইঞ্জিনিয়ার আমি আমার জন্মে দেখিনি। জামিলের হাসিটা দপ করে মুছে গেল অমনি। কিছু বলার আগেই রোকসানা হাজির হলেন সেখানে। ওকে দেখে বললেন, আরে বেটা তুমি? জামিল সালাম দিয়ে বলল, স্বার্থ ডাকলো আন্টি, আছে বাসায়? সহসা মুখ কালো করে ফেললেন
গেলেন তিনি। ঝামটা মেরে বললেন, জানি না, চলো কিউটি। মেয়ের হাতটা টেনে নিয়ে গাড়িতে উঠে গেলেন রোকসানা। জামিল একটু অবাক হলো। হাসি হাসি নারী হঠাৎ রেগেমেগে পাড়ি দিচ্ছে গাড়ি কেন? ততক্ষণে ওদের গাড়ি গেট পেরিয়ে যাচ্ছে। সে সময় আইরিন খোলা জানালা থেকে একবার পাশ ফিরে চাইলো। অমনি জামিল হাত নেড়ে বলল, বাই বাই। ভেংচি কেটে মুখটা আবার ফিরিয়ে নিল আইরিন। জামিল ভরকে যায়, বিড়বিড় করে বলে, এরা বিটিভির অ্যান্টেনা নাকি, যখন তখন ঝিরঝির করে কেন? স্বার্থ তৈরি হচ্ছে। ওইভাবেই কয়েকবার দৌড়ের পথটা দেখলো সে। অপেক্ষা করলো বসন্তের শীতল হাওয়ার মতো কারো আগমনের জন্য। তুষি এলো তখনই। বাইরে পায়ের শব্দ পেয়ে তুরন্ত নজর সরিয়ে পাথর হলো স্বার্থ। মনোযোগ ফেললো আয়নায়। তুষির গতি থামলো চৌকাঠে এসে। চুপটি করে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। জিভে ঠোঁট চুবিয়ে মাথা নুইয়ে রইল। পা দিয়ে খুঁটলো মেঝের টাইলসটা। সময় কাটে, অথচ একটা কথাও বলে না ওরা। তুষি একবার চাইলো প্রশ্ন করবে, সোজাসুজি জিজ্ঞেস করবে কালকের কথা, কিন্তু মনে হলো সেটা বড্ড বেহায়াপনা হবে, তাই আর বলল না কিছু। এর মাঝে মিন্তো এলো, জানালো জামিল এসেছে। স্বার্থ বেরিয়ে যেতে নেয়। তুষি নড়ে চড়ে ওঠে, যেন বলতে চায় কিছু। হঠাৎ কি ভেবে থামলো স্বার্থ, ফিরে চাইলো না, তবে ওইভাবেই বলল, ফিরতে রাত হবে। ইউষার দিন আজকেও ভালো কাটেনি। ঘুম থেকে উঠে দেখেনি অয়নকে, ফোনও ধরছে না আজ। মানুষটা এত ভেঙে পড়বে জানলে ইউষা কখনো এরকম পাকামো করতে যেত না। যখন প্রথম অয়ন বলেছিল ও তুষিকে ভালোবাসে, ইউষার উচিত ছিল সেদিনই সত্যিই বলে দেয়া। এই অনুতাপ আফসোস এখন প্রতিদিন ওকে কুরে কুরে খাবে না? মেয়েটা পোড়া শ্বাস ফেলে বসার ঘরে এলো। অমনি মুখোমুখি হলো জামিলের সাথে। ঠোঁট টেনে হাসলো ছেলেটা, ছোট শব্দে বলল, হাই। ইউষাও হাসলো একটু, সালাম দিল পরিবর্তে। জামিল শুধায়, এক্সাম চলছে? হ্যাঁ, আজকে থেকে শুরু। প্রিপারেশন কেমন? ওই আর কি। আপনি কখন এলেন? এই তো সবে। তুমি দিন দিন এত শুকিয়ে যাচ্ছ কেন ইউষা? খাওয়া দাওয়া করো না? ইউষা মলিন চোখে হাসলো, কথা পাল্টে বলল, আপনি থাকুন জামিল ভাই, আমার একটু তাড়া আছে। প্রথম পরীক্ষা, আগে ভাগে যাওয়া দরকার, আমি আসি। জামিলের মন খারাপ হলো বোধ হয়। মুখের হাসিও কমলো একটু, মাথা নেড়ে বলল, যাও। ইউষা বেরিয়ে গেল। মেয়েটার যাওয়ার দিকে চেয়ে রইল সে। তখনই পাশে এসে দাঁড়ালো স্বার্থ। পারফিউমের গন্ধেই জামিল বুঝলো কে। সেই আগের মতো উচ্ছল হেসে তাকালো ও বলল, ডাকলি চলে এলাম, বের হয়ে কথা বলি। দুজন যেতে নিলেই তনিমা ও ঘর থেকে উদ্বেগ নিয়ে বললেন, কিরে কই যাচ্ছিস, খাবি না? বাইরে খেয়ে নেব। আর জামিল, ওর নাস্তা দিলাম তো। আমিও বাইরেই খাবো আন্টি। এদেশের পুলিশদের তো চেনেন, কথা না মানলে জেলে ভরে দেবে। তনিমা হেসে ফেললেন। স্বার্থ ওর কলার ধরে টান মারলো। হোঁচট খেতে খেতে আসামির মতো এগুলো ছেলেটা। শওকত সবে খেয়ে উঠেছেন। রাত তখন অনেক। হাত ধুচ্ছিলেন বেসিনে। ঘাড় ফিরিয়ে বললেন, আর কতক্ষণ বসে থাকবে, খেয়ে নাও। তনিমা ঘড়ি দেখে বললেন, দেখি আর একটু। দুটো ছেলের কেউই এলো না। তোমার মেজো ছেলের কথা জানি না, তবে অয়ন নিশ্চয়ই ব্যস্ত, না হলে ও এত রাত করে ফেরার লোক নয়। রেহনুমাও বসে আছেন না খেয়ে। যাকে ছাড়া খান না তিনি। বললেন, আমারও তাই মনে হয় আপা। স্বার্থ তো প্রায়ই বাড়ি ফিরতো না, কিন্তু অয়ন খুব কাজ না থাকলে দেরি করার ছেলে নয়। তনিমার চিন্তা কমলো না তাও। তিনি তো জানেন ছেলেটার মনের কি অবস্থা এখনো। বাড়ি থেকেই না সন্ন্যাস নিয়ে নেয়। শুধু ছোট কণ্ঠে বললেন, ফোনও তো ধরছে না। রেহনুমা মেয়েদের দিকে দেখলেন একবার। তুষি ইউষা যেন দুটো পুতুল পাশাপাশি বসে আছে, কারো মুখে কথা নেই, তবে একরাশ চিন্তায় ওরা। উনি কপাল কুঁচকে বললেন, কিরে ইউষা, তুষি না হয় স্বার্থর জন্য খাচ্ছে না, তুই বসে আছিস কেন? দরজায় লেগে থাকা ইউষার উদ্গ্রীব নজর তটস্থ হয়ে ফিরল। নড়েচড়ে বলল, আমি তো মা ওই, তোমরা খাওনি কেউ, আমি খেলে কেমন দেখায় তাই বসে আছি। সাইফুল বললেন, কাউকেই আর বসতে হবে না, টেবিলে চলে এসো। ইউষা, তোমার কাল পরীক্ষা নেই? না আব্বু, আবার 4 দিন পর। আরেকটু বসি, ভাইয়ারা আসুক। এদিকে তুষি মহা চিন্তায় পড়েছে। একদিকে অয়ন, ওর জন্যেও খারাপ লাগছে বইকি। কাল অত কঠিন কঠিন কথা শোনালো ও, এ নিয়ে আবার কিছু হলো না তো? কিন্তু না বলেও উপায় ছিল না।
একটু বেশি বাড়াবাড়ি হচ্ছিল যে। অন্যদিকে স্বার্থর চিন্তাও কিছু কম নেই। লোকটা হঠাৎ এমন পাথর হলো কেন? কাল থেকেই ওর সাথে ঠিকঠাক কোনো কথা বলছে না, কিছু উল্টাপাল্টা শুনিয়ে জ্বালাচ্ছেও না। তক্ষুনি বাইকের হর্ন শোনা গেল। দারোয়ান মোটা গেট টেনে সরালেন। এই ঝনঝন শব্দে তড়াক করে লাফিয়ে দাঁড়ালো তুষি। চোখে মুখে সীমাশূন্য উদ্বেগ ছুটে এলো সাথে। তরিমা একটু হাসলেন, পরপর ডুব দিলেন আরেক ছেলের অপেক্ষায়। স্বার্থ বাড়ি ঢুকলো, বসার ঘরের সবাইকে ছাপিয়ে কথাবার্তা না বলে সোজা রওনা করলো ঘরে। তুষি ওড়নার সুতোতে হাত পেঁচাতে পেঁচাতে দাদির দিকে চাইলো। হাসনার সঙ্গে সঙ্গে চোখের ইশারায় বোঝালেন যা। তুরন্ত ছুটল তুষি, সেই সকালের মতো দরজার একপাশে জড়সড় হয়ে দাঁড়ালো। স্বার্থ ইউনিফর্ম ছাড়লো, ওয়াশরুমে গেল, চোখে মুখে পানি দিয়ে আবার বেরিয়েও এলো, অথচ একটা কথাও বলল না। তুষির মেজাজ এইবার গরম হয়ে যায়। কি ভাব নিচ্ছে দেখো, কাল তো ঠিকই ইনিয়ে বিনিয়ে চুমু খেয়ে ফেললো। নিজের সব ঝাল তুষির ঠোঁটের ওপর দিয়ে মিটিয়েছে। থুতনি শুদ্ধ সারারাত জ্বলেছে ওর, কিন্তু তাও ও কিছু বলেছিল? বলেনি, কোনো দোষও করেনি। তবে এত ঠাটবাট কিসের? তুষি আর দাঁড়ালো না। কথা না বললে নেই, কাল আর পরশু অবধি দেখবে। ওর অত কথা বলারও শখ নেই। তুষি একা একা ভেংচি কাটে। আসমা ওপরে এলো তখনই, সামনে ওকে পেয়ে বলল, আপা ভাইজানের ভাত বাড়ছে, আমাকে বলছো কেন? যারটা তাকে বলো যাও। তুষির চেহারা দেখে আসমা একটু মিয়ে গেল। আয় হায়, এত হাসি খুশি মানুষটা চটলো কেন হঠাৎ? তুষি ফের নিচে যখন এলো তখন নারীপক্ষ টেবিলে বসেছে, কারণ এতক্ষণে কল ধরেছে অয়ন, জানিয়েছে কাছাকাছি আছে, আসছে প্রায়। জয়নবকে ওষুধ খেতে হয় বলে রাতের খাবার তাড়াতাড়ি খান। এতক্ষণে ঘুমের পথে পাড়িও দিয়েছেন তিনি। তুষি সোফায় বসলো বোম হয়ে। রেহনুমা বললেন, কি রে ওখানে বসলি কেন? খেতে আয়। খাবো না। আবার কি হলো? এই তো বিকেলে কত আদর টাদর করলাম, আমি তোমার উপর রেগে নেই তাহলে? তুষি জবাব দিল না, ঠোঁট গোছ করে রইল। স্বার্থ হাজির হলো সে সময়। চেয়ার টান দিতেই তনিমা বললেন, তুষির কি হয়েছে? কিছু বলেছিস তুই? ও পাল্টা প্রশ্ন করলো, আমি সারাদিন বাসায় ছিলাম। তুষির ব্রহ্মতালু পুড়ে ছাই হয়ে গেল। কি নাটক রে, নিজে আগুন জ্বালিয়ে দিয়ে ঢং করছে। তক্ষুনি খোলা দৌড় দিয়ে বাড়ি ঢুকলো অয়ন। ইউষা তড়িৎ সোজা হয়ে বসলো। কিছু বলবে পূর্বেই মুখ খুললেন তনিমা। বললেন, এসেছিস, ফ্রেশ হয়ে আয়, যা খাবার দি। অয়ন গোটা ঘরে দেখলো একবার, সবাই আছে এখানে। শওকতও বসেছিলেন ছেলের জন্য। সকালের পত্রিকা ছিল হাতে। ভোর ভোর কাজে বের হওয়ায় পড়া হয়নি। ওকে দেখেই বললেন, এত দেরি করলে যে? আচ্ছা থাক, ওসব পরে হবে, যাও আগে হাত মুখ ধোও, সবাই তোমার জন্য বসেছিল। তারপর উঠে ঘরের দিকেই যাচ্ছিলেন তিনি। অয়ন ডাকলো আস্তে করে, বাবা শোনো। থামলেন ভদ্রলোক। ভেতরে গাঢ় অস্বস্তিটা চাপা দিয়ে সোজাসুজি তাকালেন। ইস, ছেলেটার চেহারার অবস্থা শোচনীয়, কেমন মরা মরা চোখ দুটো। অয়নের জন্য শওকতের ভীষণ মায়া লাগে। কেন যে তুষির সাথে বিয়ে দিতে যাচ্ছিলেন? এখন প্রতিদিন মরবে ছেলেটা, আর বাবা হয়ে তিনি কিছুই করতে পারলেন না। মোলায়েম স্বরে শুধালেন, কিছু বলবে? অয়ন অ্যাপ্রন আর হাতের স্থেটোস্কোপ নামিয়ে রাখলো টেবিলের ওপর। আরেকবার সবাইকে দেখে বলল, কথাটা বাড়ির সবার উদ্দেশ্যেই বলবো, একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো হয়। স্বার্থবাদে তৎপর হয়ে চেয়ে রইল সকলে। তুষি শুধু মেঝের দিকে তাকিয়ে কষলে গেল আঙ্গুল। তনিমা এগিয়ে এলেন। সাইফুলও এসে দাঁড়ালেন কাছে। কি হয়েছে রে? অয়ন জিভে ঠোঁট ভেজালো, বলল, লাস্ট মান্থ আমি একটা ফেলোশিপের চান্স পেয়েছিলাম না ইউকেতে? হ্যাঁ বলেছিলে আমাকে, বাড়ি ছেড়ে যাবে না বলে হোল্ড করেছিলে। আমি ওখানে আবার মেল করেছিলাম, আজকে সন্ধে নাগাদ ওদের রিপ্লাই এসেছে। সিট খালি থাকায় ওরা আমাকে একসেপ্ট করেছে। শওকতের ভ্রু কুঁচকে এলো। মানে? অয়ন শ্বাস নেয় একবার, 1 সেকেন্ডের জন্য দেখে নেয় তুষির নতজানু মুখটা। ঘোষণা দেয় বিষণ্ণ সুরে, কাল আমার ফ্লাইট, আমি বরাবরের মতো দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বসার ঘরে বিস্ফোরণ হলো। চমকে উঠল সকলে। খাওয়া ছেড়ে তড়াক করে দাঁড়িয়ে গেল স্বার্থ। আর ইউষা? ওই এক কথায় পৃথিবীটা কেঁপে উঠল ওর। চোখে ঝাপসা দেখলো সবকিছু।